বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, উচ্চতর গণিত, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রাম বিষয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। তো এই চ্যাপ্টারটি আলোচনার পূর্বে আমি তোমাদেরকে দুই একটি সংজ্ঞা বা পূর্ব আলোচনা কিছু দিয়ে দিচ্ছি। তা হচ্ছে, যোগাশ্রয়ী প্রোগ্রামের ব্যাপারে সর্বপ্রথম রাশিয়ান গণিতবিদ ও অর্থনীতিবিদ লিওনিদ ক্যান্টরোভিচ ধারণা দেন। তিনি ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে গাণিতিক মডেল প্রদান করেন। তিনি যোগাশ্রয়ী প্রোগ্রাম বিষয়ে এই কারণে তাকে যোগাশ্রয়ী প্রোগ্রামের জনক বলা হয়। তো আমি তোমাদের এখন যোগাশ্রয়ী প্রোগ্রামের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। যোগাশ্রয়ী প্রোগ্রাম কাকে বলে? সর্বনিম্ন বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে এক নম্বর সিদ্ধান্ত চলক, 2 নম্বর উদ্দেশ্য ফাংশন এবং 3 নম্বর শর্ত বা সীমাবদ্ধতা। এই তিনটি তথ্যকে ক্যান্টরভিচের নিয়মে যদি গাণিতিক মডেলে রূপদান করা হয়, তাকে যোগাশ্রয়ী প্রোগ্রাম বলে। যেমন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি এখানে যে পূর্ব আলোচনা দিয়েছি এটার সাথে এটা সংযুক্ত। তাহলে এখন সংজ্ঞাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন দেখো, সর্বনিম্ন বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে উদ্দেশ্য ফাংশন, একটা ফাংশন থাকবে উদ্দেশ্য ফাংশন। সিদ্ধান্ত চলক কাকে বলে তোমরা জানো। এরপরে শর্ত, এই প্রোগ্রামটার ক্ষেত্রে অবশ্যই শর্ত বা সীমাবদ্ধতা আছে, আমাদের শর্ত বা সীমাবদ্ধতা আছে। এইগুলো ক্যান্টরভিচের নিয়মে যদি আমরা কি করি, গাণিতিক মডেলে রূপদান করি, তাহলে সেটাই একটা কি হয়, যোগাশ্রয়ী প্রোগ্রাম, তাকে যোগাশ্রয়ী প্রোগ্রাম বলে। যেমন আমরা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি। দেখো, একটি পরিবারের জন্য বরাদ্দকৃত প্রোটিন ও শ্বেতসারের পরিমাণ দৈনিক ন্যূনতম প্রয়োজন এবং তাদের মূল্য তালিকাটা হচ্ছে এখানে দেওয়া আছে। তোমরা ভালোভাবে দেখো, এখানে একটা খাদ্যের নাম দেওয়া আছে এ, আরেকটা বি এবং দৈনিক ন্যূনতম প্রয়োজন। এখন দেখো, এই খাদ্যের প্রোটিনের পরিমাণ 2 ইউনিট, বি খাদ্যের 3 ইউনিট, আমাদের দৈনিক প্রয়োজন হচ্ছে ন্যূনতম প্রয়োজন 8 ইউনিট। এখন আবার এই খাদ্যের শ্বেতসার দেওয়া আছে, বি খাদ্যের শ্বেতসার আর দৈনিক ন্যূনতম প্রয়োজন। আর কিলোগ্রাম প্রতি মূল্য, এই খাদ্যের কিলো প্রতি মূল্য হচ্ছে 40 টাকা, বি খাদ্যের হচ্ছে 50 টাকা। তো এই যে তালিকাটা দেওয়া আছে, এই তালিকার মাধ্যমে আমরা একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করতে চাই। দেখো, আমাদের এখানে যে মূল্যটা দেওয়া আছে, এই মূল্যটা আমাদের সর্বনিম্ন রাখতে হবে। এইগুলো হচ্ছে শর্তের মধ্যে পড়ে, যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্তের মধ্যে পড়ে। দেখো, একটা মূল্য হচ্ছে 40 টাকা, আরেকটা মূল্য 50 টাকা। তাহলে আমরা যদি করি, যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করি, এখানে দেখো প্রোগ্রামটা কিভাবে হবে, মূল্যটাকে কম রাখতে হবে। তাহলে মিনিমাইজ, আমরা এখানে যদি চলক ব্যবহার করি, মিনিমাইজ যোগাশ্রয়ী প্রোগ্রামটাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। এখানে জেড দিয়ে দিলাম, মিনিমাইজ জেড ইকুয়ালস টু একটা ফাংশনটা হচ্ছে, এখানে যেহেতু একটার মূল্য 40, তাহলে এটার সাথে আমরা চলক নিতে পারি এক্স নিয়ে নিলাম। তুমি যে কোনো চলক নিতে পারবা, এখানে এ নিতে পারবা, বি নিতে পারবা, যে কোনোটা নিতে পারবা। তাহলে মিনিমাইজ জেড ইকুয়ালস টু 40x, আর দ্বিতীয়টার মূল্য হচ্ছে 50। তাহলে আমরা এখানে 50 সাথে y দিলাম, দুটা চলক। তাহলে আমরা পেয়ে গেলাম এটা একটা ফাংশন, উদ্দেশ্য ফাংশন দিয়ে আমরা একটা ফাংশন তৈরি করলাম। এখন আসো, প্রোটিনের পরিমাণ দিয়ে একটা শর্ত হবে, আর শ্বেতসারের পরিমাণ দিয়ে একটা শর্ত হবে। দেখো, তাহলে প্রোটিনটাকে যদি আমি a থেকে 2x নেই, তাহলে b টা ধরতে পারি 3y, 2x প্লাস 3y। আমাদের দৈনিক প্রয়োজন হচ্ছে 8 ইউনিট, তাহলে গ্রেটার অর ইকুয়াল 8। এটা একটা শর্ত হয়ে গেল। এরপরে শ্বেতসারটা নিয়ে আমরা আরেকটা শর্ত গঠন করব। দেখো, 3x প্লাস 5y, বি এর ক্ষেত্রে y দিলাম,
চলকের মাধ্যমে একটা এখানে অসমতা তৈরি করলাম। 3x + 5y ≥ 11। হ্যাঁ, আর এখানে যে চলকগুলো আছে সিদ্ধান্ত চলক x ≥ 0, y ≥ 0, অর্থাৎ আমাদের যে তথ্যগুলো আছে বা প্রোটিনের পরিমাণ, শ্বেতসারের পরিমাণ, এগুলো অবশ্যই 0 থেকে বড় হবে। 0 এর ছোট হতে পারবে না, কারণ আমাদের তো এখানে কিছুটা পরিমাণ হলো নিতে হবে। তাহলে x > 0, y > 0। এবার আসো আমাদের এই ফাংশনটা বা এই যে যোগশ্রী প্রোগ্রামটা এটা কমপ্লিট হয়েছে কিনা। আমাদের উদ্দেশ্য ফাংশন ঠিক আছে, শর্ত বা সীমাবদ্ধ, এখানে এগুলো হচ্ছে শর্তসমূহ। শর্তসমূহ ঠিক আছে। আর সিদ্ধান্ত চলক আছে কিনা। সিদ্ধান্ত চলক এখানে হচ্ছে x, y, যাদের মাধ্যমে আমরা প্রোগ্রামটা গঠন করেছি এবং এদের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। হ্যাঁ, সমস্যাটা, এটা একটা প্রোগ্রাম বা সমস্যাটাকে আমরা সমাধান করতে পারবো। তাহলে এটা একটা যোগশ্রী প্রোগ্রাম হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা একটা যোগশ্রী প্রোগ্রাম কিভাবে গঠন করতে হয় এটা জেনেছো। তোমরা এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো আরো করতে পারবে, আরো ভালো করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, লিওনিড ক্যান্ট্রোভিচ বলেন যে তার একটা প্রবন্ধ, এই প্রবন্ধ ম্যাথমেটিক্যাল মেথডস অফ প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং প্রোডাকশন, এই প্রবন্ধে তিনি উল্লেখ করেন যে সর্বনিম্ন খরচে এবং স্বল্প সময়ে একটি প্রতিষ্ঠানে বা ব্যবসা প্রতিষ্ঠানে সর্বোচ্চ মুনাফা অর্জন সম্ভব। তো আমরা বাংলায় একটা প্রচলিত প্রবাদ জানি যে পরিকল্পনায় কাজের অর্ধেক। যারা পরিকল্পনা সুন্দরভাবে করতে পেরেছে এবং সেই অনুসারে কাজ করেছে তারা সফলকাম হয়েছে, এবং যারা পরিকল্পনা সঠিকভাবে করতে পারেনি তারা ব্যর্থ হয়েছে। আমরা এটা প্রবাদ থেকে জানি। তো এখন কথা হলো, আমরা যে যোগশ্রী প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছি, এই বিষয়গুলো তোমাদের বেসিক যে বিষয়, অর্থাৎ একটা যোগশ্রী প্রোগ্রাম কীভাবে গঠন করতে হয়, যোগশ্রী প্রোগ্রামের ব্যবহার, এই জিনিসগুলো তোমরা আরো ভালোভাবে জেনে নিবা। তোমাদের আমরা বোর্ড থেকে যে কত বই আছে, বোর্ডের যে বইগুলো আছে এই বইগুলো ফলো করে আরো বিস্তারিতভাবে জেনে নিবা। অর্থাৎ আমি যেগুলো বলছি যোগশ্রী প্রোগ্রামের গঠন, ব্যবহার, এই বিষয়গুলো তোমরা বই থেকে জেনে নিবা। এখন আমরা একটা অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদেরকে দুইটি সংখ্যা, একটা হচ্ছে সিদ্ধান্ত চলক, আরেকটা হচ্ছে উদ্দেশ্য ফাংশন। এই সংখ্যা দুইটি আমি তোমাদেরকে দিয়ে দিই। সিদ্ধান্ত চলক, যোগশ্রী প্রোগ্রামের উদ্দেশ্য ফাংশনের সাথে সংশ্লিষ্ট অজানা রাশিগুলোকে কি বলা হয়? সিদ্ধান্ত চলক বলা হয়। যেমন এক্স, ওয়াই আমাদের এখানে অজানা রাশি, এক্স, ওয়াই এর আমরা আমাদের মান জানি না, তাহলে এগুলো হচ্ছে চলক। হ্যাঁ, আর আরেকটা বিষয় দেখো, উদ্দেশ্য ফাংশন। আমাদের যোগশ্রী প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো সমস্যাকে সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় নিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চকরণ অর্থাৎ ফাংশনটাকে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ করতে হয়। হ্যাঁ, তাকে যদি আমরা সিদ্ধান্ত চলকের মাধ্যমে গাণিতিক ফাংশনে রূপদান করি, তাহলে সেটা হচ্ছে একটা উদ্দেশ্য ফাংশন। উদ্দেশ্য ফাংশনকে সাধারণত আমরা z = ax + by দ্বারা প্রকাশ করি। তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে রাখবে z = অর্থাৎ এটা হচ্ছে সাধারণ আকার, উদ্দেশ্য ফাংশনের সাধারণ আকার ax + by। এখানে a বা b এর যে কোনো মান হতে পারে। হ্যাঁ, তো এটাকে আমরা সাধারণ আকার বলি, উদ্দেশ্য ফাংশনের সাধারণ আকার। তো আমি তোমাদেরকে আগে যে উদাহরণটা দিয়েছি, যোগশ্রী প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট যে উদাহরণটা দিয়েছি, সেটার ক্ষেত্রে উদ্দেশ্য ফাংশনটা হচ্ছে z = 40x + 50y। আশা করি তোমরা বুঝতে পেরেছ সিদ্ধান্ত চলক এবং উদ্দেশ্য ফাংশনের ব্যাপারটা কেমন। এবারে আমরা একটা প্রশ্ন, এটা সিকিউ না, এটা সাধারণ প্রশ্ন, তোমাদেরকে আমি পরবর্তীতে সিকিউ দেখিয়ে দেব। হ্যাঁ, এখানে একটা সাধারণ প্রশ্ন আছে, আগে যেরকম প্রশ্ন করা হতো, হ্যাঁ এরকম একটা প্রশ্ন আছে। দেখো, দুই প্রকার খাদ্য এ ও বি তে প্রোটিন ও শ্বেতসার বিদ্যমান। প্রতি প্রকারের খাদ্যে
প্রতি কেজিতে পুষ্টি উপাদানের পরিমাণ, মূল্য ও চাহিদা নিম্নরূপ। এখানে একটা তালিকা দেওয়া আছে, এই তালিকার মধ্যে সবগুলো ডাটা দেওয়া আছে, খাদ্যের নাম, প্রোটিন কি পরিমাণ আছে, শ্বেতসার কি পরিমাণ আছে এবং এদের মূল্য তালিকা দেওয়া আছে। তোমরা বোর্ডে লক্ষ্য করো, শেষে যেটা কোশ্চেন করা হয়েছে তা হচ্ছে সবচেয়ে কম খরচে দৈনিক প্রয়োজন মেটানো যায় তা নির্ণয় করো। সবচেয়ে কম খরচে দৈনিক প্রয়োজন মেটানো যায় তা নির্ণয় করো। হ্যাঁ, অর্থাৎ আমাদের একটা যোগাশ্রী প্রোগ্রাম গঠন করতে হবে। যোগাশ্রী প্রোগ্রামটা গঠনের জন্য আমি তোমাদেরকে বোর্ডের বাম পাশে দেখিয়ে দিচ্ছি এই প্রোগ্রামটা কিভাবে গঠন করবো। প্রোগ্রামটা গঠন করার জন্য আমরা আগের নিয়মে চলে যাব। অর্থাৎ এখানে আমাদের যে মূল্যটা সর্বনিম্ন করতে হবে। একটা মূল্য আছে 40 টাকা আর একটা মূল্য 50 টাকা কিলো প্রতি। তাহলে দেখো আমাদের আগেরটার মতোই হবে। তাহলে আমাদের এখানে ফাংশনটা কি আসতেছে, উদ্দেশ্য ফাংশনটা আসতে চলো জেড। জেড মিন মানে মিনিমাইজ, জেড মিন 40x, একটা চলক আসতেছে x এর মাধ্যমে, আরেকটা আসতেছে y এর মাধ্যমে। তাহলে এটা আসবে 50y। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ফাংশন, যাকে আমরা মিনিমাইজ করব, অর্থাৎ সর্বনিম্নকরণ করব। এবার আসো আমাদের শর্ত সমূহ। হ্যাঁ, প্রথম শর্তটা আমাদের এখানে যে ডাটা দেওয়া আছে প্রোটিনের মাধ্যমে আমরা একটা শর্ত পেয়ে যাব, আবার শ্বেতসারের মাধ্যমে একটা পেয়ে যাব। তাহলে প্রোটিনের মাধ্যমে যেটা হয়, এটা দেখো একটা তথ্যের সাথে আমরা x চলক নেব আর একটার সাথে y নেব, 12y। এখন এটা গ্রেটার অর ইকুয়াল হবে নাকি লেস অর ইকুয়াল হবে? দেখো তোমরা, আমাদের ন্যূনতম প্রয়োজন হচ্ছে 32 গ্রাম প্রয়োজন আছে। আমরা যদি 32 থেকে বেশি নেই তাও কোনো সমস্যা নাই, তবে ন্যূনতম নিতে হবে 32 গ্রাম। তাহলে আমাদের এখানে গ্রেটার অর ইকুয়াল, অর্থাৎ আমাদের এখানে 32 এর চেয়ে বেশিও নিতে পারি বা সমানও নিতে পারি, কম নেওয়া যাবে না, 32। তারপর দেখো শ্বেতসার এখানে A খাদ্যে আছে 10 গ্রাম, B খাদ্যে 6 গ্রাম। তাহলে এটার মতো করে আমরা নেই 10x প্লাস 6y গ্রেটার অর ইকুয়াল 22 এর সমান হতে পারে বা বেশি হতে পারে, এই কারণে গ্রেটার অর ইকুয়াল দেওয়া। আর দেখো চলো, আমাদের এখানে তো কোনো একটা পরিমাণ শূন্য এর চেয়ে বেশি হতে হবে, কোনো একটা পরিমাণ শূন্যের কম হতে পারবে না। তাহলে x এর মান গ্রেটার অর ইকুয়াল 0, y ইজ গ্রেটার অর ইকুয়াল 0। এটা এই শর্ত দিয়ে আমাদের একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা যোগাশ্রয়ী প্রোগ্রাম বা সমস্যাটা আমরা এখন গঠন করতে পেরেছি। এটা আমাদের এখন সমাধান করতে হবে। সমাধানটা করার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমাদের রৈখিক অসমতাগুলোকে সমতার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে এটা অসমতা আকারে দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা অসমতা আছে, এইটাকে আমরা সমীকরণ বা সমতা আকারে প্রকাশ করেছি। এটা x প্লাস 12y ইকুয়ালস টু 32। তো আমরা এখানে যদি সমাধানের আকারে নেই, তাহলে এখানে x/4, অর্থাৎ x এর মানগুলো y এর মানগুলো আমরা আলাদা করে ফেলেছি। এরপর দেখো দ্বিতীয় সমীকরণটার ক্ষেত্রে এখানে আরেকটা অসমতা আছে। এই অসমতাটাকে আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছি। শেষে আমরা এই আকারে নিয়েছি x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। হ্যাঁ, তাহলে এখানে সমস্যাটা সহজে সমাধান করা যাবে। এরপরে দেখো x গ্রেটার ইকুয়াল 0, এটা x ইকুয়ালস টু 0, এরপরটা y ইকুয়ালস টু 0। এখানে আমরা 1 2 3 4টা সমীকরণ পেয়েছি। তো দেখো তারপর আমাদের যেটা করতে হবে, ছক কাগজ নিতে হবে। ছক কাগজে আগে অঙ্ক করেছো। এখানে যেটা করতে হবে, ছক কাগজের আমাদের কয় ঘর সমান সমান, কত বর্গ সমান সমান কত একক নিতে হবে, এটা আমাদের নির্ধারণ করতে হবে। তো এক্ষেত্রে আমরা ছক কাগজে x অক্ষ, y অক্ষ এবং মূলবিন্দু স্থাপন করি। তো
তোমরা যেভাবে লাগবা ছক্কা কাগজে x অক্ষ y অক্ষ ও মূলবিন্দু স্থাপন করে। তারপর যেটা লিখতে হবে তোমার সুবিধা মতো বর্গ কয়টা বর্গ তুমি নিবা এটাকে আগে পরে করতে হবে। আমি এখানে যেটা নেব ছক্কা কাগজে ক্ষুদ্র দুই বর্গ, প্রতি ক্ষুদ্র দুই বর্গ সমান 1 একক ধরবো। তোমরা আমি এরকম ক্ষেত্রে তাই বলবো যে প্রতি ক্ষুদ্র দুই বর্গ সমান 1 একক ধরি। তো দেখো আমাদের এখন এরপরে লেখা হলো x ও y এর মানগুলো, x ও y এর মানগুলো নিয়ে ক্রমজোড় গঠন করে ছক্কা কাগজে স্থাপন করি। তাহলে দেখো এখানে x এর মান আমরা পাচ্ছি 4। তো প্রতি দুই বর্গের জন্য যদি 1 একক হয় তাহলে 4 এককের জন্য আমাদের কয় বর্গ আসতেছে? নিশ্চয়ই 8 একক। তাহলে ছক্কা কাগজে 8 একক নিবা, 1 2 3 4 5 6 7 8, এখানে একটা বিন্দু হবে। এরপর দেখো 8/3 আমার এখানে মান আসতে চলো 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট এখানে আসবে হলো 2.67 আসবে। তাহলে আমরা জানি 1 এককের জন্য 2 বর্গ, তাহলে 2 বর্গের 2 এককের জন্য 4টা, আর 0.67 এর জন্য আরো 1 এর চেয়ে কিছুটা বেশি, 1 2 3 4, তাহলে 5 এর চেয়ে কিছুটা বেশি আমাদের আসতেছে। তাহলে আমরা এইটুকু নিতে পারি। এই দুটো পয়েন্ট আমরা এখন সংযুক্ত, এটা একটা রৈখিক সমীকরণ, যেহেতু এটা একটা আমরা রেখা পাবো এবং আমরা সংযুক্ত করে দেব। আর এখানে দেখো প্রথম অসমতার ক্ষেত্রে এটা গ্রেটার অর ইকুয়াল ছিল, হ্যাঁ লেফট সাইড ছিল গ্রেটার অর ইকুয়াল। তাহলে এটা আসলে হলো আমাদের উপরের দিকে, যখন গ্রেটার বেশি বড় হবে অর্থাৎ বড় হবে তখন এটা উপরের দিকে যাবে। চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় সমীকরণটা লক্ষ্য করো, আমাদের আসছে হলো x/11/5, অর্থাৎ x এর ক্ষেত্রে আমরা মান পাবো হলো 11/5। এখানে আসতে হলো 2.2 আসতেছে। তাহলে 2 এককের জন্য 4 বর্গ, 2 একক আর 0.2 কে 2 দিয়ে গুণ দিবা, তাহলে অর্থাৎ 4 এর চেয়ে কিছুটা বেশি, 2.2। আর এরপরটাতে দেখো 11/3, অর্থাৎ এখানে 3.67 হবে। তো 1 2 3 4 5 6, 6 আর 0.67 এর জন্য 1 পয়েন্ট সামথিং, তাহলে এটা হচ্ছে কিছুটা বেশি। এই পয়েন্টটা আমরা ধরে নিলাম। এই দুটাকে আমরা এখন সংযুক্ত করে দেবো, একটা রেখা তৈরি হবে। যেহেতু এটা গ্রেটার, তাহলে তীর চিহ্ন উপরের দিকে হবে, সংযুক্ত করে দিলাম। আর এই দুইটা, এটাকে আমাদের প্রথমটা ছিল 1 নম্বর সমীকরণ, তাহলে এখানে 1 দিয়ে দেব, এটা 2 নম্বর হয়ে গেল। আর এই বিন্দুটা হচ্ছে এই 1 ও 2 নং সমীকরণের ছেদবিন্দু। আর আমাদের প্রথমে অসমতা x গ্রেটার ইকুয়াল ছিল, তাহলে গ্রেটার দেন হলে ডান পাশে, এটাও উপর দিকে, কারণ x এবং y দুইটাই গ্রেটার ইকুয়াল 0। এখন এটা আমাদের সমাধান করতে হবে। কিভাবে সমাধান করতে হবে দেখো, আমাদের সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করতে হবে। প্রথমে নির্ণয় করতে হবে হলো সম্ভাব্য সমাধান এলাকা। এটা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে যে মানগুলো আছে এই মানগুলোর মান তো আমরা বসিয়ে দিলাম। এখন সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করার জন্য দেখো এখানে আমাদের যেহেতু তীর চিহ্নগুলো উপরের দিকে আছে, তাহলে এইটা হবে সম্ভাব্য সমাধান এলাকা। এটাকে আমরা কালো ছায়া ঘেরা অংশ করে দিতে পারি। এরকম ভাবে ছায়া ঘেরা অংশ করে দিলাম।
এটা হচ্ছে আমাদের সম্ভাব্য সমাধান এলাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো আমরা সম্ভাব্য সমাধান এলাকাটা কিভাবে বের করছি। এখানে 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণের যে রেখাগুলো পেয়েছি, রেখা যে পাশে মূল বিন্দু অবস্থিত তার বিপরীত পাশে সকল বিন্দুর জন্য এখানে আমাদের যে যোগাযোগ প্রোগ্রামের যে শর্তগুলো আছে এই শর্তগুলো সিদ্ধ হয়। এই শর্তগুলো সিদ্ধ হওয়ার কারণে দেখা গেছে যে আমরা মূল বিন্দু যে পাশে মূল বিন্দু আছে 1 ও 2 এর তার বিপরীত পাশে সম্ভাব্য সমাধান এলাকা পেয়ে যাচ্ছি। এখন সম্ভাব্য সমাধান এলাকায় 3টা কৌণিক বিন্দু আমাদের আছে, 3টা কৌণিক বিন্দু আমাদের আছে। দেখো এখানে পি বিন্দুটা আমরা লেখচিত্রের এখানে যে সমতা আছে বা সমীকরণ আছে, সমীকরণের যে আমরা মানগুলো বসিয়েছি এর মাধ্যমে পেয়ে গেছি। তেমন ভাবে আর এর মানটাও, আর এর যে স্থানাঙ্ক আছে আর বিন্দুটাও আমরা এভাবেই পেয়ে গেছি। প্রথমে যখন আমরা চিত্রটা আঁকি এর মাধ্যমে পেয়ে গেছি। তারপরে লক্ষ্য করো কিউ বিন্দুটা আমরা কিভাবে বের করবো। এটা তো আর আমাদের এখানে সমীকরণের মাধ্যমে আমরা বসাই নেই। এখানে 2টা রেখা যেখানে ছেদ করেছে সেই বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু, 1 আর 2 এর ছেদবিন্দু, অর্থাৎ 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের ছেদবিন্দু। দেখো এটা কিভাবে বের করতে হয়। 1 আর 2 এর 2টা সমীকরণ যখন দেওয়া থাকবে তাদের ছেদবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়, এই সূত্রের মাধ্যমে আমরা, এই যে সূত্রটা আমি লিখে দিয়েছি, 2টা সরলরেখা যখন ছেদ করে তাদের ছেদবিন্দু নির্ণয় করার যে সূত্র এটা হচ্ছে এটা। এখানে যেমন মনে করো একটা সমীকরণ যদি হয় এরকম হয় 8x + 12y = 32, তাহলে এখানে তুমি এটাকে এইভাবে ধরবা ax + by = c বা ax + by + c তো = 0 এভাবে। আর এটার ক্ষেত্রে হবে, এটাকে যদি 2 নাম্বার সমীকরণ ধরো তাহলে এটা a2x b2y তারপর +c2, এটাকে 22টাকে তুমি বাম পাশে নিয়ে যাবা, চিহ্ন যাই হোক এভাবে করবা, প্লাস দিয়ে থাকবে। তো এখন কথা হলো এই সূত্রের মাধ্যমে আমরা ছেদবিন্দু পেয়েছি হলো কিউ বিন্দুটার স্থানাঙ্ক 1 2, কিউ 1 2 বুঝ 1 আর কোটি 2। তাহলে আমরা এই বিন্দুগুলো পেয়ে গেলাম। এখন সম্ভাব্য সমাধানের 3টি কৌণিক বিন্দু হচ্ছে পি কিউ আর। এই পি কিউ আর কে আমরা জেডের মধ্যে বসিয়ে দেব। দেখো পি এর মান যখন পি বা পি এর স্থানাঙ্ক 4 0 এর ক্ষেত্রে জেড কত আসে আমরা মান বসিয়ে দেব 40 * 4 প্লাস 50 * y, y এর মান হচ্ছে 0। তাহলে কত পাচ্ছি আমরা 160, ক্যালকুলেশন করলে 160। এরপর কিউ কত, কিউ এর স্থানাঙ্ক 1 2, কিউ বিন্দু এর ক্ষেত্রে জেড এর মান কত আসে 40 * 1 প্লাস 50 * 2 আসতেছে হলো 40 + 100, তার মানে 140। লাস্টে আমাদের যেটা আছে সেটা হলো আর 0 11/3 এর ক্ষেত্রে জেড আমরা পাবো হলো 40 * 0 প্লাস 50 * 11/3। এটা ক্যালকুলেশন করলে আমরা যা পাবো 11টাকে আমরা যদি এখানে ভাগ করি সিক্স 7 আসবে, এরকম হবে 6 7 পৌনঃপুনিক আকার 6 7। তার 50 সাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে কত আসতেছে 1 3, আমরা যদি 50 দিয়ে এটাকে গুণ করি 183.5 এই ধরনের একটা সংখ্যা আসবে। দেখো 50 *
আমরা এখানে পেয়েছি কত 3.67। তাহলে এই ধরনের একটা আমরা সংখ্যা পাচ্ছি। আমরা যদি ক্যালকুলেশন করি 183.5 পাচ্ছি। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, আমাদের এখানে বলা হচ্ছে সর্বনিম্ন করার জন্য, ফাংশনটাতে আমাদের বলা হয়েছে সর্বনিম্ন করার জন্য। তাহলে এখন আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে, আমরা মানগুলো পেয়ে গেছি। মানগুলো থেকে সর্বনিম্ন যে মানটা সেটা হচ্ছে 140। তাহলে লিখে দিবা যে সুতরাং Q12 এর ক্ষেত্রে সর্বনিম্ন মান পাওয়া যায় যাহা 140। এটা লিখে দিবা, এটা লিখে দিলে আমাদের আনসার হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা বাসায় অবশ্যই পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর আমি তোমাদেরকে এখন একটা ছোট একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। তোমরা হোমওয়ার্কটা খাতায় উঠিয়ে নিবা। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। তোমরা এই অঙ্কটার মতোই এই যে হোমওয়ার্কটা, এটা একটা নরমাল অঙ্ক। তোমরা যদি আগের অঙ্কটা বুঝে থাকো অবশ্যই এই অঙ্কটা করতে পারবে। তোমরা অবশ্যই ট্রাই করবে, ট্রাই করলে পারবে। আমি খুবই বিশ্বাস করি যে অঙ্কটা ট্রাই করলে তোমরা পারবে। তো তোমরা প্রশ্নটা উঠিয়ে নাও, এটা বাসায় প্র্যাকটিস করবে। যদি না পারো আমাকে আবার জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমি এই কথা বলেই আজকের ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।